ডাক্তার স্পষ্টভাবে বলে দিলেন আমি নাকি প্রেগনেন্ট, কিন্তু আমি যে আনম্যারিড। একজন অবিবাহিত মেয়ের কাছে প্রেগনেন্ট হবার খবরের থেকে ভয়ঙ্কর কিছু দ্বিতীয়টি হয়তো আর নেই। প্রায় 3 মাস যাবৎ আমার পিরিয়ড বন্ধ। আম্মুকে বলা মাত্রই আম্মু আমাকে হসপিটালে নিয়ে গেলেন। ডাক্তার আলট্রাসোনোগ্রাফি করে নিয়ে আসতে বললেন। করে আসলাম আলট্রা। ডাক্তার রিপোর্ট দেখে আম্মুকে বললেন, আপনার মেয়ে তো প্রেগনেন্ট। আম্মু আর আমি যেন আকাশ থেকে পড়লাম। বিয়ের পর এই নিউজটা শুনলে হয়তো আম্মু আর আমি আজ খুশিতে আত্মহারা হয়ে যেতাম। আম্মু নানা হবে সেই খুশিতে হয়তো সারা এলাকায় তিনি মিষ্টি বিতরণ করতেন। কিন্তু আজ কি শুনছি আমরা, আমার যে এখনও বিয়েই হয়নি। তবে কি করে সম্ভব এটা? ডাক্তার, আপনি হয়তো কোথাও ভুল করছেন। আমার মেয়ে তো আনম্যারিড, এটা কি করে সম্ভব? আমি কোথাও ভুল করছি না। এই যে রিপোর্টে পরিষ্কার দেখা যাচ্ছে শি ইজ প্রেগনেন্ট। আম্মু আমাকে আর কোনো কথা বলার সুযোগ দিলেন না। সোজা টেনে হেঁচড়ে আমাকে বাসায় নিয়ে এলেন। আম্মু, বিশ্বাস করো, আমি কিছু করিনি। বিশ্বাস তোকে করব? বল, তুই কার পাপ পেটে নিয়ে ঘুরছিস? বল আমাকে। পোড়ামুখী ঠাস ঠাস করে 2টা চর বসিয়ে দিল আম্মু আমার গালে। আমি কাঁদতে কাঁদতে আমার রুমে চলে গেলাম। আম্মু সেখানে গিয়েও আমাকে মারা শুরু করলেন। আমার কথার কোনো দামই দিচ্ছেন না, শুনছেনও না কিছু। চিন্তায় রাতের ঘুম হারাম হয়ে গেছে আমার। আমি তো এমন কিছু করিনি যে আমি প্রেগনেন্ট হব। ইহানকে ফোন দিলাম। ইহান আমার ভালোবাসার মানুষ। ওর সাথে আমার প্রায় 2 বছরের সম্পর্ক। দুজন দুজনকে অন্ধের মতো ভালোবাসি। ও আমাকে আজ পর্যন্ত একটা লিপ কিস পর্যন্ত করেনি, সেখানে এসব তো অসম্ভব। ও সব সময় বলেছে আমি বিয়ের পর তোমাকে পূর্ণরূপে আপন করে পেতে চাই। সেখানে আজ কি থেকে কি হয়ে গেল? হ্যালো ইহান। হ্যাঁ জান, বলো, কি করছো? কেমন আছো? আমি কেঁদে দিলাম। তুমি কাঁদছো কেন আদ্রিজা? কি হয়েছে আমাকে বলো। ইহান, আমি প্রেগনেন্ট। হা হা হা, ভালোই তো। তো ছেলের বাবা হচ্ছি নাকি মেয়ের বাবা? আমি ফান করছি না ইহান, আমি সত্যি সত্যি প্রেগনেন্ট। আর ইউ ক্রেজি? কি বলছো তুমি এগুলা? হ্যাঁ ইহান, তুমি ঠিকই শুনছো, আমি প্রেগনেন্ট। আর সেটা আজই জানতে পারলাম। আমি আজ পর্যন্ত তোমার হাতটা ধরা ছাড়া আর কিচ্ছুটি করিনি। সেখানে তুমি প্রেগনেন্ট এটা আমি মানব কি করে? কিচ্ছু জানি না ইহান, আমি কিচ্ছু জানি না। শুধু জানি আমি প্রেগনেন্ট। এই বলে আমি কান্না করতে লাগলাম। ইহানও কাঁদতে লাগলো। কে এই বাচ্চার বাবা আদ্রিজা? আমি জানি না ইহান, আমি কিছুই জানি না। বিশ্বাস করো, আমি এমন কিছু করিনি। তাহলে কি তুমি বলতে চাইছো অলৌকিকভাবে বাচ্চাটা তোমার পেটে এসেছে? ইহান প্লিজ, আম্মু আমাকে বিশ্বাস করছে না। আর সেখানে তুমি আর কি। রাখছি আমি, ভালো থেকো। আমি ফোনটা কেটে দিলাম। ইহান আর দ্বিতীয়বার আমাকে ফোন দেয়নি। হয়তো কান্না জোরে দিয়েছে, হয়তো বুকটা ফেটে যাচ্ছে ওর। কিন্তু আমি তো ওর সাথে বিশ্বাসঘাতকতা করিনি আমি ওর সাথে প্রতারণা। কিন্তু এই বাচ্চা কি করে এলো তাহলে আমার পেটে? ভাবতে ভাবতে হঠাৎ মনে হলো আমি যে কয়েক মাস আগে একটা অ্যাক্সিডেন্টে আমার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিলাম। তবে কি তখন কেউ আমাকে আমার দুর্বলতার সুযোগ নিয়ে? কিছুই বুঝে উঠতে পারছি না আমি। কয়েক মাস আগে আমি একদিন বান্ধবীদের সাথে পিকনিকে যাচ্ছিলাম। হঠাৎই আমাদের বাসটা অ্যাক্সিডেন্ট করে এবং নদীতে পড়ে যায়। এরপর কি হয় আর আমার মনে নেই। যদি কিছু হয়ে থাকে তাহলে এর মধ্যেই হয়েছে, নয়তো আমার জ্ঞান থাকা অবস্থায় আমার সাথে কোনো দুর্ঘটনা ঘটেনি। আমার স্মৃতিশক্তি হারানোর পর কি হয় তার উত্তর শুধু আম্মুই দিতে পারবে। কিন্তু আম্মু তো আমাকে ভুল বুঝে রেগে আসে। কি করব এখন, কিছুই মাথায় আসছে না। বাবা মায়ের একমাত্র সন্তান আমি। বাবা মা কোনো দিন কোনো কিছুর অভাব আমাকে বুঝতে দেননি। দুজনেরই চোখের মনি আমি। আব্বু প্রবাসী, বাসায় শুধু আমি আর আম্মু থাকি। আম্মু আমার বেস্ট ফ্রেন্ড। আম্মু আমাকে খুব বিশ্বাস করে। কিন্তু আজ যে কি হলো কিছুই বুঝলাম না। আজ কেন এমন অসময়ে সে তার মেয়েকে বিশ্বাস করছে না, সাপোর্ট দিচ্ছে না। রাতটা কেটে গেল চোখের জলে বালিশ ভিজিয়ে। ইহান একটা বারের জন্য ফোন দেয়নি। এই বুঝি ভালোবাসা? একটা বার অন্তত ফোন দিয়ে সান্ত্বনা তো দিতে পারত। কি থেকে কি হলো আমার সাথে মিলে উদ্ঘাটন তো করতে পারত। তা না করে আমাকে একা পথে ছেড়ে দিল। কেউ আমাকে আর ভালোবাসে না।
আমি সবার চোখের কাঁটা হয়ে গেলাম, সবার চোখে ঘৃণার পাত্রী হয়ে গেলাম। সকাল হতেই আম্মুর কাছে গেলাম। আম্মু রুটি বানাচ্ছে। আমি পেছন থেকে গিয়ে আম্মুকে জড়িয়ে ধরলাম। আম্মু আমার স্পর্শ পেয়ে নিজের চোখের জল মোছার বৃথা চেষ্টা করছে। তুমি আমাকে বিশ্বাস করো না আম্মু? আম্মু হাউমাউ করে কেঁদে দিয়ে বলল, খুব করি, কিন্তু কথাটা কিছুতেই মানতে পারছিলাম না। বলতো সোনামা আমার, কে থেকে কি হলো? আম্মু, ট্রাস্ট মি, আমার জ্ঞান থাকা অবস্থায় আমার সাথে এমন কোনো ঘটনা ঘটেনি। কিন্তু কিন্তু কি? কিন্তু আমার স্মৃতিশক্তি হারানোর পর কি হয়েছিল, কি ঘটেছে কিছুই মনে নেই আমার। প্লিজ আম্মু, আমাকে সব খুলে বলো তো, কে কী হয়েছিল তখন আমার সাথে? মাস কয়েক আগে তুই তোর বান্ধবীদের সাথে পিকনিকে যাচ্ছিলি। নিষেধ করেছিলাম, তবুও সেদিন শুনিসনি আমার কথা। তারপর তারপর আর কি? গন্তব্যের কাছাকাছি গিয়ে তোদের বাসটা অ্যাক্সিডেন্ট করে আর নদীতে পড়ে যায়। ওই বাসের অনেকেই মারা যায়, আর যারা আহত হয় তাদের ওখানকার হসপিটালে ভর্তি করা হয়। কিন্তু 3 জনকে খুঁজে পাওয়া যায় না, তাদের মধ্যে তুই একজন। কথাগুলো বলছে আর আম্মু কাঁদছে। অনেক খুঁজেও তোদের পাওয়া গেল না। অসুস্থ রোগীরা সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে, কিন্তু আমার মেয়ে তো আর আসে না। আমি পাগলের মতো হয়ে যাই। একমাত্র সন্তান তুই আমার। কত আল্লাহ আল্লাহ করি, কত মানত, অপেক্ষার প্রহর গুনি তুই একদিন আমার বুকে ফিরে আসবি। তোর আব্বুও অসুস্থ হয়ে পড়ে তোর অ্যাক্সিডেন্টের খবর শুনে, আর আমাকে সান্ত্বনা দিতে দেশে চলে আসে। আমরা দুজন প্রায় গিয়ে ওই অ্যাক্সিডেন্টের জায়গাটায় গিয়ে দাঁড়িয়ে থাকি, যদি তোকে পাই। অনেকেই বলেন নিখোঁজ 3 জন বোধহয় মারাই গেছে, কিন্তু আমার মন মানে না। আমি বিশ্বাস করি আমার মেয়ে বেঁচে আছে, আর একদিন আমার কাছে ছুটে আসবেই। নিখোঁজ 3 জনের মধ্যে একজনের লাশ পাওয়া যায়, আর বাকি থাকে 2 জন। অনেক দিন পর একজন বাসায় ফিরে আসে। আমি অপেক্ষায় থাকি তুইও ফিরে আসবি। কেটে যায় অনেকগুলো দিন, আর তুই হঠাৎ একদিন চলে আসিস বাসায়। আমি আর তোর বাবা যেন দেহে প্রাণ ফিরে পায়। কিন্তু মাঝের দিনগুলো আমি কই ছিলাম তা আমিও জানি না রে মা। তোকে বারবার জিজ্ঞেস করার পরও তুই বলতে পারিসনি, মনে করতে পারিসনি, তাই আমরা আর জোরও করিনি। আমরা আমাদের মেয়েকে খুঁজে পেয়েছি, এটাই আমাদের কাছে অনেক। কিন্তু আম্মু, এখন তো মাঝখানের মনে না থাকা দিনগুলোই আমার জীবনে এমন একটা ক্ষতি করে দিল। মানে মানে ডাক্তারের রিপোর্ট যদি সত্যি হয়, তাহলে আমার সাথে যা ঘটে তা ওই মনে না পড়া দিনগুলোর মাঝেই ঘটেছে। আর তাই আমার স্মৃতি ফেরার পর আমার আর কিছুই এখন মনে করতে পারছি না। তাহলে এই বাচ্চা ইহানের না? না আম্মু, ওর সাথে আমার এমন কিছুই হয়নি। আচ্ছা, যা হবার হয়ে গেছে। তোর তো এতে কোনো দোষ নেই, কারণ তোর কিছু মনে ছিল না তখন। তুই স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিলি, আর এখন যখন আবার আগের স্মৃতিশক্তি ফিরে পেয়েছিস, এখন তো আবার মাঝের কথাগুলো মনে নেই। তাই তুই নিষ্পাপ। আর তোর এই বাচ্চার কথা ইহানকে বলা লাগবে না। আমরা আজ গিয়ে ডাক্তারকে বলে বাচ্চাটাকে নষ্ট করে আসব। তারপর ইহানের সাথে আমি খুব জলদি তোর বিয়ে দিয়ে দেব। যা তুই ফ্রেশ হয়ে আয়, আমি নাস্তা দিচ্ছি। আমি ফ্রেশ হতে চলে গেলাম। মুখে পানির ঝাপটা দিতে দিতে ভাবতে লাগলাম, ইহানকে তো আমি সব বলে দিয়েছি। ইহান কি আমাকে এখন গ্রহণ করবে? আমি হাত ধোয়া মুখেই আমার রুমে গিয়ে মোবাইলটা হাতে নিয়ে ইহানকে কল দিলাম। হ্যালো, আমার এই অবস্থা, আর তুমি একটাবার আমাকে ফোন দেওয়ার কথা চিন্তা করলে না? তোমার এই অবস্থার জন্য তো আর আমি দায়ী নই, তুমি নিজেই দায়ী। ইহান প্লিজ, আমার সাথে যা হয়েছে আমার জ্ঞান থাকা অবস্থায় হয়নি। হা হা হা, প্লিজ হেসো না। তোমার মনে আছে আমি যে অ্যাক্সিডেন্ট করে অনেকগুলো দিন নিখোঁজ ছিলাম? হ্যাঁ আছে। মনে থাকবে না কেন? যা ঘটার আমার সাথে ওই দিনগুলোর মধ্যেই ঘটেছে। আর তাই আমার স্মৃতিশক্তি ফিরে পাবার পর আমার আর কিছু মনে নেই। সবই বুঝলাম। তো এখন আমাকে কি করতে বলো তুমি? কি করতে বলি মানে? তুমি আমাকে ভালোবাসো না? হা হা হা, ভালোবাসা? ভালোবাসা মানে বোঝো তুমি? না, আমি বুঝি না ভালোবাসা মানে কি। এখন আমাকে বোঝাও তুমি। প্রয়োজন মনে করছি না। তুমি এইভাবে কেন কথা বলছো আমার সাথে? আম্মু বলেছে বাচ্চাটা নষ্ট করে ফেলতে।
আর অতি শীঘ্র আম্মু আমাদের বিয়ে দিয়ে দিতে চাচ্ছে। বিয়ে? হ্যাঁ বিয়ে। কেন? তুমি আমায় ভালোবাসো না? তুমি আমায় বিয়ে করবে না? যার পাপ পেটে বহন করছো তাকে গিয়ে বিয়ে করে নাও। আর কখন আমাকে ফোন দিবে না। ইহান, প্লিজ এ কথা বলো না। আমি তোমাকে ভালোবাসি। আর আমি বাসতাম, এখন আর বাসি না। সো প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি। এই তোমার ভালোবাসা? হ্যাঁ, এই আমার ভালোবাসা। প্লিজ ডোন্ট কল মি। কোনোদিন আমি যেন তোমাকে আমার সামনেও না দেখি। তুমি তোমার পথ দেখো, আর আমি আমার পথ। গুড বাই। আমি কাঁদতে কাঁদতে ফোনটা দেয়ালে ছুঁড়ে মারলাম। আম্মু দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরল। আর আমি ফ্লোরে বসে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলতে লাগলাম, কে এই বাচ্চার বাবা? কে আমার সরলতার সুযোগ নিয়ে আমার এত বড় ক্ষতি করলো মা? বলো না মা, কে করলো আমার এত বড় সর্বনাশ? আম্মু আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। কি হয়েছে রে মা? তুই এভাবে কেন কাঁদছিস? ইহান আমাকে আর অ্যাকসেপ্ট করবে না আম্মু। ও আমাকে ওর সাথে যোগাযোগ করতে না করে দিয়েছে। কেন বলেছিস ওকে এগুলা? আমি চাই না ওকে ঠকাতে আম্মু, তাই সত্যটা বলে দিয়েছি। আর আমি চাই না একটা মিথ্যে দিয়ে আমার জীবনটা শুরু হোক। কিন্তু এখন দেখছি জীবনটা শুরু হবার আগেই শেষ হয়ে গেল। কাঁদিস না মা আমার, সব কিছু ঠিক হয়ে যাবে। আম্মু আমাকে বোঝাতে লাগলেন, আয় নাস্তা করবি চল। নাস্তা করে আমরা হসপিটালে গিয়ে একটা ব্যবস্থা করে ফেলব। আজ না আম্মু, শরীরটা ভালো লাগছে না। আজ কোথাও যাব না আমি। তুমি যাও এখান থেকে, আমাকে একটু একা থাকতে দাও। সেদিনের মতো দিনটা কেঁদে কেটেই কেটে যায়। রাতে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়তে স্বপ্নে দেখি একটা ছোট্ট বাচ্চা আমার ওড়না ধরে কাঁদছে আর বলছে, আমাকে মেরো না আম্মু, আমাকে মেরো না। আমার কি দোষ বলো? আমি তোমার কোলে আসতে চাই। আমাকে একটু কোলে নাও না আম্মু, নাও না একটু আমাকে কোলে। হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। সকালে আম্মু এসে বলে, চল উঠে ফ্রেশ হয়ে খেয়ে নে, তারপর হসপিটালে যাব। আমি যাব না আম্মু হসপিটালে। কেন যাবি না? আমি কিছু করব না। মানে কি? মানে হলো আমি এই বাচ্চাটাকে জন্ম দিব। কি বলছিস তুই এগুলো? তুই কি বলছিস ভেবে বলছিস তো? হ্যাঁ, তুই জানিস না কে এই সন্তানের বাবা? আর যে তোর দুর্বলতার সুযোগ নিয়ে এত বড় ক্ষতি করেছে, তার বাচ্চা তুই জন্ম দিবি? মাথা ঠিক আছে তোর? আমার মাথা ঠিকই আছে মা। যে বাচ্চার জন্য আজ আমি অবহেলিত, সে বাচ্চাকে আমি দুনিয়ার আলো দেখাবো। মানুষের মতো মানুষ করে তুলব। কারণ ওর তো কোনো দোষ নেই, ও তো নিষ্পাপ। ওকে কেন শাস্তি দিব আমি? দেখ, জীবনটা এত সোজা না। তুই যতটা সোজা ভাবছিস। সমাজে আমরা মুখ দেখাবো কী করে? একটাবার ভেবে দেখেছিস লোকে কি বলবে? একজন কুমারী মেয়ে বাচ্চা প্রসব করেছে। তুই এক্ষুনি চল আমার সাথে। আমি এই বাচ্চা তোকে রাখতে দিব না। আমার তো সবই হারিয়ে গেল মা। হারানোর মতো কিছুই আর নেই যে আমার। তুমি চাইলে আমি অনেক দূরে চলে যাব, তবু এই বাচ্চা আমি নষ্ট করব না। আর তুমি যদি এই বাচ্চাটাকে নষ্ট করতে বলো, তাহলে আমি এই বাড়ি ছেড়ে পালিয়ে যাব। আর কোনো দিন তোমরা আমায় খুঁজে পাবে না। আম্মু আব্বুকে ফোন করে সব জানাই। আব্বু আমাকে খুব বোঝায় বাচ্চাটাকে নষ্ট করে ফেলার জন্য। কিন্তু আমি যে এই বাচ্চা নষ্ট করব না। আম্মু আব্বু বললেন, তাহলে যেন বিয়ে করে নিই। আমি তাতেও না করে দিলাম। কিছুদিন পর হঠাৎ একদিন ইহান আমাকে ফোন করে বলে, ও আমাকে খুব মিস করছে। আমার জন্য নাকি ওর খুব খারাপ লাগে। আচ্ছা, আমরা কি বন্ধু হয়ে থাকতে পারি না সারা জীবন? না পারি না। প্লিজ এতটা পাষাণ হইও না। বন্ধু হয়ে থাকি আমরা। আমি ফোনটা রেখে দিই। কষ্টে বুকটা যেন ভেঙে যাচ্ছে, কিন্তু ইহানকে একটু বুঝতে দেইনি। এর মাঝে আমি আর বাসার বাইরেই বের হইনি। আজ আম্মু এসে আমাকে বলছে, চল আজ তোকে ডাক্তারের কাছে নিয়ে যাব, চেক আপ করা দরকার, চলো। আমি আর আম্মু রিকশায় করে হসপিটালে যাচ্ছি। হঠাৎ করে কোথা থেকে যেন একটা ছেলে চিল্লিয়ে চিল্লিয়ে ডাকছে, অপরিচিতা, এই অপরিচিতা, অপরিচিতা। আমি আর আম্মু আর তাকাইনি, রিকশাও থামাইনি। কোনো পাগলে এইভাবে চিল্লাচ্ছে কে জানে। অপরিচিতা আবার কারো নাম হয় নাকি? কি জানি কেউ হতেও পারে কারো নাম, যাকে ছেলেটা এইভাবে ডাকছে। আমরা রিকশায় করে হসপিটালে চলে আসলাম। ফোন করে সিরিয়াল লিখে রেখেছিলাম বলে
আসার সাথে সাথেই ডাক্তার দেখাতে পারলাম। ডাক্তার বললেন বাচ্চা সুস্থ আছে, কোনো রকম সমস্যা নেই। মেয়েকে কি সেই পাত্রের সাথে বিয়ে দিয়েছেন যে এই অবস্থা করেছে ওর? না মানে আসলে থাক, কিছু বলতে হবে না, যত দ্রুত পারেন বিয়ে দিয়ে দিন মেয়েকে। আম্মু আস্তে করে বলল। বাইরে বেরোতেই আমি আর আম্মু চমকে যায় প্রতিবেশী কাকিকে দেখে, আর তখন তো আরও ঘাবড়ে যায় যখন দেখি আমাদের প্রতিবেশী কাকিটা শুনে নিয়েছে আমি যে প্রেগনেন্ট। ভাবি, আদ্রিজা প্রেগনেন্ট? এত বড় একটা কথা আপনারা গোপন করেছেন? ছি, লজ্জা নেই তোমার? বিয়ের আগে প্রেগনেন্ট কিভাবে হলে? কার পাপ পেটে ধরেছ? জাস্ট শ্যাট আপ। ও কোনো পাপ পেটে ধরেনি, ও আমাদের দুজনের সন্তানকে পেটে ধারণ করেছে, আর ওই সন্তানের বাবা আমি। আমি আর আম্মু কথাগুলো শুনে আটকে উঠলাম। আমি আর আম্মু যেন দ্বিতীয়বারের মতো বড় ধরনের এক ধাক্কা খেলাম। চলো এখান থেকে, এখানে আর এক মুহূর্ত নয়। ছেলেটা আমাকে আর আম্মুকে হাত ধরে টেনে নিয়ে গেল বাইরে। আজব তো, কে আপনি? এইভাবে আমাদের টেনে নিয়ে আসলেন কেন? বলছি আগে বাসায় চলো তোমার। এই ছেলে, তোমাকে আমরা বাসায় কেন নিয়ে যাব? মা, এখানে এসব কথা বলাটা ঠিক হবে না, তাই আমি বাসায় যেতে চাচ্ছি। অদ্ভুত তো, আপনি আমার মাকে মা ডাকছেন কেন? আর আপনি কে? আপনাকে আমরা বাসায় নিয়ে যেতে পারবো না, যা বলার আপনি এখানেই বলুন। ছেলেটা আমাকে আর আম্মুকে টেনে একটা সেফ জায়গা নিল। এবার শুনুন তাহলে আমি কে। আমি রিনান চৌধুরী, অপরিচিতার হাজবেন্ড, আপনার মেয়ের বিয়ে করা বর। মানে কি বলছো তুমি এগুলা? এই যে মিস্টার, মাথা ঠিক আছে তো আপনার? আর অপরিচিতা কে? হ্যাঁ, আর আপনি আম্মুকে এ কথা বলছেন কেন যে আপনি আম্মুর মেয়ের জামাই? কে আপনি? 1 মিনিট আদ্রিজা, আমাকে কিছু বলতে দে। বাবা, কে তুমি বলো তো সত্যি করে? আম্মু, আমি যা বলছি সত্যি বলছি। আমি ওর হাজবেন্ড, আর ওর যদি সত্যি সত্যি বাচ্চা পেটে থেকে থাকে তাহলে সেই সন্তানের বাবা আমি, আর ওই সন্তান আমাদের বৈধ সন্তান। আমি সব কিছু শুনতে চাই বাবা, তুমি আমাকে সব কিছু খুলে বলো। বলছি মা, অনেক দিন আগে একটা অ্যাক্সিডেন্টের সময় ওকে আমি উদ্ধার করি। তখন যে যেইভাবে পারে এক একজনকে উদ্ধার করে, আমিও সেদিন ওকে উদ্ধার করি। ও অজ্ঞান অবস্থায় পড়েছিল, মাথায় হালকা চোট লেগেছিল। আমি ভাবলাম ওকে বাসায় নিয়ে গিয়ে কপালে ব্যান্ডেজ করে পানি ছিটা দেই, তাহলেই ও ঠিক হয়ে যাবে। কারণ ঘটনাস্থল থেকে হসপিটাল ছিল অনেকটা দূরে, আর আমার বাসা ছিল তার কাছে। তাই আমি কোলে করে বাসায় নিয়ে যাই ওকে। বাসায় নেওয়ার পর আমি মাথায় ব্যান্ডেজ করে দেই। আমার মা হাত পা ম্যাসেজ করে দেন, মুখে পানি ছেটা দেন। এরপর কিছুক্ষণ অপেক্ষা করি জ্ঞান ফেরে কিনা দেখতে। কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখি ওর জ্ঞান ফিরে। আমার মা ওকে বলে, তুমি কোনো চিন্তা করো না, তুমি ঠিক আছো, সামান্য মাথায় একটু ব্যথা পেয়েছো, ঠিক হয়ে যাবে। কিন্তু ওর উত্তর শুনে আমরা অবাক হয়ে যাই। ও বলে, আমার কি হয়েছিল? আমি কে? আপনারা কে? কীভাবে ব্যথা পেলাম? কিছু বলতে পারে না ও। মানে কে ও, কোথায় বাসা, কিছুই বলতে পারে না। মা বললেন, তুই একটা ডাক্তার ডেকে নিয়ে আয়। আমি ডাক্তার ডেকে নিয়ে আসলাম। ডাক্তার ওকে দেখে বললেন, উনি মাথায় আঘাত পাওয়াতে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছেন। বাইরে থেকে আঘাতটা ছোট মনে হলেও মাথার ভেতরে আঘাতটা ভালো লেগেছে, সে কারণে তিনি তার অতীত ভুলে গেছেন। আপাতত আপনারা কোনো রকম জোর করবেন না তাকে কোনো কিছু জানার জন্য। কিছুদিন দেখেন কি হয়, তারপর আমাকে জানাবেন। আমরা আচ্ছা বলে ডাক্তারকে বিদায় জানালাম। রিনান, এখন কি হবে? মেয়েটাকে তো আমরা চিনি না, এখানে তো রাখতেও পারবো না। তাছাড়া দেখো তো, আমাদের এখানকার মনে হচ্ছে না। তাহলে কি ঘটনাস্থলে গিয়ে দেখব কেউ কি চিনি কি না? যা বাবা, তাই গিয়ে দেখ। আমি ওকে বললাম চলো আমার সাথে, কিন্তু ও কোনো মতেই আমার সাথে যাবে না। ওকে রাজি করাতে করাতে ব্যর্থ হয়ে আমি একাই চলে গেলাম ওখানে। গিয়ে দেখি বাসের মানুষজন কেউ নেই। কয়েকজনকে জিজ্ঞেস করলাম গাড়িটা কোথা থেকে এসেছে। সবাই আপনাদের থানার নাম বলল। বাসায় ফিরে এসে মাকে বললাম সব। মা বললেন, এখন যেহেতু ও অসুস্থ, ও কিছুটা সুস্থ হোক, তারপর না হয় ওর ঠিকানা খোঁজা যাবে। এখন ওর নাম তো জানি না আমরা, ডাকবো কী নামে, তাই আমি ওর নাম দিলাম অপরিচিতা।
আশেপাশের মানুষজন ওকে এসে দেখতে শুরু করলো। ও কারো সাথেই কোনো কথা বলে না। আমার মা ওকে গোসল করায়, খাইয়ে দেয়, চুল বেঁধে দেয়। ও নিশ্চুপ হয়ে বসে থাকে। কিছুদিন পর ও হঠাৎ একদিন আমার কাছে এসে বলল, আমাকে নিয়ে একটু ঘুরতে যাবেন? এভাবে সারা দিন রাত ঘরে বসে থাকতে ভালো লাগে না। আমি তো অবাক, ও আমার সাথে কথা বলছে। মা বলল, যা নিয়ে যা, ঘুরে নিয়ে আয়। আমি ওকে সাথে নিয়ে ঘুরতে বের হলাম। মা ওকে একটা শাড়ি বের করে পরিয়ে দিলেন। অদ্ভুত সুন্দর লাগছিল ওকে সেদিন। সারাদিন ঘোরাঘুরি করি, কিন্তু ও কোনো কথাই বলে না। বাসায় ফিরে আমার মাকে আর আমাকে অবাক করে দিয়ে জিজ্ঞেস করে, আচ্ছা, আমি আপনাদের কি হই? আপনার ছেলে আমার কি হয়? তুমি আমাদের, না মানে তুমি আমার বোনের মেয়ে, আর আমি তোমার খালা। একটা অ্যাক্সিডেন্টে তোমার স্মৃতিশক্তি হারিয়ে গেছে। আর আমার বাবা মা, তোমার বাবা মা। মা চলো তো, খুব ক্ষুধা লেগেছে, খেতে দিবে। অপরিচিতা ভেবে নেয় একটা অ্যাক্সিডেন্টে ওর বাবা মা হয়তো মারা গেছে, আর এটা আমরা ওকে জানাতে চাই না। দেখতে দেখতে অনেকগুলো দিন কেটে যায়। অপরিচিতা প্রায়ই এসে আমার রুমে বসে থাকে। আমাকে বলে, আমাকে গান শোনাবেন, গল্প শোনাবেন। আমার তো অতীতের কিছু মনে নেই, কিছুই মনে করতে পারছি না। তাই বর্তমানটাকে নিয়েই একটু ভালো থাকতে চাই। আমি ওকে গান শোনাই, গল্প শোনাই। ধীরে ধীরে আমাদের মাঝে খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়, বন্ধুসুলভ। একদিন ঘুমিয়ে আছি, রাত প্রায় 3টা। অপরিচিতা আমার রুমে আসে, আর এসেই আমার মাথার কাছে এসে বসে ল্যাম্পটা জ্বালায়। আমি চমকে গিয়ে জেনে চিৎকার দিয়ে উঠব, আর তখনই অপরিচিতা আমার মুখ আটকে ধরে। শ্, চিল্লাতে বলেছি? এত ভীত আপনি? আমার খুব চাঁদ দেখতে ইচ্ছে করছে, তাই আসলাম আপনাকে ডাকতে। একা একা ছাদে যাব কি করে? ভয় লাগবে যে। অপরিচিতা তারপর আমার মুখ থেকে হাত সরিয়ে বলে, ধীরে ধীরে কথা বলবেন কেমন? এত রাতে কেউ চাঁদ দেখে নাকি? মাথা খারাপ হয়েছে তোমার? যাবেন নাকি? আমি একাই যাব? কোনো পাগলের পাল্লায় যে পড়লাম আমি। অপরিচিতা একলাই চলে যাচ্ছিল ছাদে, তাই আমিও পেছন পেছন গেলাম। দেখুন দেখুন, কি সুন্দর চাঁদ। সুন্দর, তবে তোমার থেকে কম। অপরিচিতা লজ্জা পেল। একা একা যে এই ছাদে চলে আসলে, যদি আমি না আসতাম? আমি জানি আপনি আসবেন, তাই তো এসেছি। হয়েছে এবার চাঁদ দেখা। তাহলে এখন কি আমরা যেতে পারি? উফ, আপনি না একটু রোমান্টিক না। চলুন। আমি অপরিচিতাকে নিয়ে চলে আসি। ধীরে ধীরে অপরিচিতাকে আমার ভালো লাগতে শুরু করে। একসময় ওকে আমি ভালোবেসে ফেলি। একদিন বাইরে খুব বৃষ্টি হচ্ছিল। আমি জানালা দিয়ে বাইরে তাকিয়ে বৃষ্টি দেখছিলাম, আর তখন ও আমাকে হাত ধরে টেনে বাইরে নিয়ে যায়। কি হচ্ছে এসব? উফ, আপনি যে কি না। বৃষ্টি ঘরে বসে দেখার জিনিস? বৃষ্টি হচ্ছে ছুঁয়ে দেখার জিনিস, অনুভব করার জিনিস, ভালোবাসার জিনিস। আমার যে ভালোবাসার জিনিস মাত্র একটাই। কি সেটা? তুমি। অপরিচিতা লজ্জা ভরা নয়নে বলে, আচ্ছা পাগল তো আপনি, ভালোবাসার কথাটাও ভালোভাবে প্রকাশ করতে পারেন না? আমি সাথে সাথে হাঁটু গেড়ে ওর সামনে বসে পড়লাম। অপরিচিতা, আমি তোমার সাথে শুধু আজ না, এই জীবনে যতবার বৃষ্টি হবে ঠিক ততবার তোমার হাতে হাত ধরে সেই বৃষ্টিতে ভিজতে চাই। ভিজবি আমার সাথে? ধরবে আমার হাত? অপরিচিতা দৌড়ে রুমে চলে আসে। আমি পিছু পিছু যেতেই মা আমার সামনে পড়ে। অপরিচিতা ভেতরে চলে যায়, আর আমিও মাথা চুলকাতে চুলকাতে ভেতরে চলে আসি। কিছুদিনের মধ্যে আশেপাশে বলাবলি শুরু হয়, শিয়ানা মেয়ে ঘরে কিভাবে রাখছি আমার মা। এমন যুবক ছেলে ঘরে থাকতে? নানান কথা তখন মানুষের মুখে মুখে। আমরা ডাক্তারের সাথে যোগাযোগ করলাম। কবে অপরিচিতার স্মৃতিশক্তি ফিরে পাবে? ডাক্তার বললেন, সেটা আমাদের জানা নেই। হতে পারে 1 সপ্তাহ পর, কিংবা 1 বছর পর, নয়তো 10 বছর। ডাক্তারের কথা শুনে কি করব বুঝে উঠতে পারছিলাম না আমরা। একে তো ওর স্মৃতিশক্তি, তার উপর মানুষের মুখ ভর্তি কটু কথা। একদিন অপরিচিতা আমার মায়ের কাছে গিয়ে বলল, খালামণি, আমি চাই না মানুষ আমার জন্য আপনাদের সবাইকে খারাপ বলুক, তাই আমি এ বাড়ি ছেড়ে চলে যেতে চাই। আমি অপরিচিতার এ কথা শুনে নিজের মনকে কোনোভাবে স্থির করতে পারছিলাম না। অপরিচিতা, আমি তোমাকে ভালোবাসি। বিয়ে করবে তুমি আমায়? আমি সবার মুখ বন্ধ করে দিব আজ আর এই মুহূর্তে।
শুধু তুমি একবার বলো তুমি রাজি। কি বলছিস তুই এগুলো? হ্যাঁ মা, আমি ঠিকই বলছি। আমি ওকে ভালোবাসি। আর যে কোনো কিছুর বিনিময়ে আমি ওকেই চাই। কিন্তু তুই তো জানিস, ও ওর স্মৃতি ফিরে পেলে তোকেও ভুলে যাবে। তখন কি হবে? আমি ওর কোনো অসম্মান করব না। শুধু ওর মাথা গোঁজার পার্মানেন্ট ঠিকানাটা করে দেব, আর মানুষের মুখটা বন্ধ করে দেব। এছাড়া তো আমাদের আর কোনো পথ নেই। দেখ, তোর যা ভালো মনে হয়। অপরিচিতা বিয়েতে রাজি হয়ে যায়, আর কাজী ডেকে আমরা সেদিনই আল্লাহকে সাক্ষী রেখে বিয়ে করে নিই। আর এটাই সত্যি ও আমার বিবাহিতা স্ত্রী। তারপর কি হলো? তারপর প্রতিবেশীদের মুখ বন্ধ হলো। আমি আরও বেশি অপরিচিতার প্রতি দুর্বল হতে লাগলাম। অপরিচিতাও আমাকে ভালোবাসতে শুরু করে দিল। দিন কাটতে থাকে খুব ভালোভাবেই। কিন্তু সেদিনটায় আমার জন্য কাল হয়ে দাঁড়ায়, যেদিন আমি ওকে শপিং করতে মার্কেটে নিয়ে যাই। ও শাড়ি পছন্দ করছে, আর আমি ওর জন্য অন্য পাশে ড্রেস চুজ করছিলাম। আর হঠাৎ করে দেখিও নেই। আমি সারা মার্কেট তন্ন তন্ন করে খুঁজি, ওকে পাই না। সারা এলাকা খুঁজি, কোথাও নেই ও। এর মাঝে আমি পাগলের মতো হয়ে যাই। সবাই বলে ওর স্মৃতিশক্তি ফিরে পেয়েছে আর তাই চলে গেছে। এমন কোনো অলিগলি বাদ রাখিনি যেখানে আমি ওকে না খুঁজেছি। অনেক দিন পর আমার সাথে ওর বাস ড্রাইভারটার সাথে দেখা হয়, যখন আমি এক থানা থেকে আরেক থানা খুঁজে বেড়াচ্ছিলাম ওকে। যার বাসে করে অপরিচিতা এসেছিল তাকে দেখতে পাই আমি। আমি যেদিন অপরিচিতাকে উদ্ধার করি, সেদিনই আমি বাস ড্রাইভারটাকেও দেখি আর চিনে রাখি। কিন্তু এতদিনেও তাকে আর কোথাও দেখিনি। সেদিন হঠাৎ করেই তার সাথে আমার দেখা। আমি তাকে তড়িঘড়ি করে জিজ্ঞেস করলাম, আপনি কোথা থেকে এসেছেন? আর আপনার বাসই তো একবার অমুক জায়গায় অ্যাক্সিডেন্ট করেছিল, তাই না? সে বলল, হ্যাঁ। আমি তাকে জিজ্ঞেস করলাম, সেদিন আপনি কোথা থেকে এসেছিলেন? আমাকে একটু বলুন প্লিজ। আর তখনই তিনি আমাকে সব খুলে বললেন। আর আমি রওনা হলাম এই শহরের উদ্দেশ্যে। এই শহরের অলিগলি খুঁজে বেড়াচ্ছি আমি ওকে। আজ হঠাৎই আপনাদের রিকশায় দেখে আমি ডাকতে থাকি অপরিচিতা অপরিচিতা বলে। আপনার রিকশা থামাননি বলে আমি পিছু নিই আপনাদের, আর এখান অবধি চলে আসি। আর আসা মাত্রই এসব শুনতে পাই। বিশ্বাস করুন মা, আমি আর অপরিচিতা এখন হাজব্যান্ড ওয়াইফ। আমরা পবিত্র সম্পর্কে আবদ্ধ। শ্যাট আপ, জাস্ট শ্যাট আপ। আর একটা কথাও না। আমি এই বিয়ের সম্পর্ক মানি না, মানি না, মানি না। ছি ছি ছি, একটা অসহায় মেয়েকে এইভাবে ঠকাতে পারলেন আপনি? কিভাবে পারলেন? আপনি মানুষ না অন্য কিছু? আমি তো আপনাকে স্বামী বলে মানি না, আর না কোনো দিন মানব। আর সেই মুহূর্তে ইহানের ফোন। আদ্রিজা, কোথায় তুমি? হসপিটালে। আমি অনেক ভেবে দেখলাম আমার পক্ষে তোমাকে ছাড়া ভালো থাকা সম্ভব না। তাই আমি চাই তুমি তোমার পেটের ওই বাচ্চাটাকে নষ্ট করে আমার কাছে চলে এসো। আমি তোমাকে ওই বাচ্চা ছাড়া মেনে নেব। বাকিটা তোমার ইচ্ছে। আমি স্তব্ধ হয়ে গেলাম। ভাবতে লাগলাম, কি করব আমি এখন? কাকে মেনে নেব? কাকে জড়িয়ে নেব নিজের জীবনের সাথে? রিনানকে নাকি ইহানকে? আমি ভেবেছি আম্মু আমারই মতো রিনানের ওপর রেগে যাবে, কিন্তু আম্মু দেখছি বরং খুশি হলো রিনানকে পেয়ে। হয়তো তার মেয়ের আর মেয়ের সন্তানটার তার গতি হবে, এই ভেবে আম্মু খুশি। বাবা, তুমি জানো না আমাকে কতটা নিশ্চিন্ত করলে তুমি। আম্মু, আপনি অনুমতি দিলে আমি আমার স্ত্রীকে বাসায় নিয়ে যেতে চাই। ওই, কে আপনার স্ত্রী? খবরদার কোনো রকম অধিকার ফলাতে আসবেন না আমার ওপর। আদ্রিজা, কি বলছিস তুই এসব? আমি ঠিকই বলছি আম্মু। আমি পারবো না এই মানুষটাকে স্বামী হিসেবে মেনে নিতে। কেন পারবি না? ও তোর স্বামী, হোক সে যা কিছু তাই। আমি তাকে মানি না, কারণ সে আমার অসহায়ত্বের সুযোগ নিয়েছে। এমনই যদি হতো তাহলে ও কি তোকে এইভাবে খুঁজতে আসতো? প্লিজ, তুই এমন করিস না মা। বাবা, তুমি আমার সাথে আমাদের বাসায় চলো। মানে কি আম্মু? এই লোকটা আমাদের বাসায় যাবে কেন? আর তুমি তার কথাগুলোই বা এত সহজে বিশ্বাস করে নিলে কিভাবে? এমনও তো হতে পারে সে মিথ্যে বলছে। প্রমাণ কি তার কথার? সে যে সত্যি বলছে তার প্রমাণ কি? রিনান এবার ওর মোবাইল বের করলো, আর মোবাইল ঘেটে ঘেটে ওর আর আমার যত ছবি ছিল সব আমাদের দেখালো। এবার তো বিশ্বাস হয়েছে। আমি ছবিগুলো রেখে চুপ হয়ে গেলাম।
আম্মু আমাকে অনেক মিনতি করে বললেন, প্লিজ তুই এমন করিস না, আমি ওকে আমাদের সাথে বাসায় নিয়ে যেতে চাই। তারপর না হয় তুই ভেবে একটা ডিসিশন নিস। আমি আর কিছু বললাম না। আম্মু রিনানকে আমাদের সাথে বাসায় নিয়ে এলো। আমি পড়ে গেলাম যেন বিপদে, না পারছি কিছু বলতে, না পারছি সইতে। রিনান খুশি মনে বাসায় ফিরেছে। ওর মুখে স্পষ্ট খুশির ছাপ দেখা যাচ্ছে। এদিকে বাসার ফেরার পরই আবারও ইহানের ফোন। আমি আর রিসিভই করিনি ইহানের ফোন। আম্মু রিনানকে ফ্রেশ হতে বললেন। রিনান ফ্রেশ হয়ে এলো। আম্মু রিনানকে খেতে দিল। আম্মুতে যেন রিনানকে যেন জামাই আদর করছে। এদিকে রাগে আমার গা জমজম করছে। আমি ইহানের ফোন রিসিভ করিনি বলে সন্ধ্যায় ইহান সোজাই বাসায় চলে এলো। গেট খুলতেই দেখি ইহান, তুমি এখানে? যাও এখন, বাসায় মেহমান আছে। থাকুক মেহমান, তাতে আমার কি? আমি আমার প্রশ্নের উত্তর চাই। কি উত্তর? তুমি তোমার পেটের বাচ্চাটাকে নষ্ট করবে কি না? আর তখনই রিনান এসে হাজির। না, ও ওর পেটের বাচ্চাটাকে নষ্ট করবে না। আদ্রিজা, কে উনি? উনি কেন জবাব দিচ্ছেন? এই যে মিস্টার, আপনি কেন উত্তর দিচ্ছেন? আমি তো আপনাকে কিছু জিজ্ঞেস করিনি। আমি উত্তর দিয়েছি কারণ ওর পেটে থাকা সন্তানটা আমার, আর আমি চাই আমার সন্তান এই পৃথিবীর আলো বাতাস দেখুক। ও হো, আপনি তাহলে সেই লোক যে কিনা ওর দুর্বলতার সুযোগ নিয়ে ওকে ভোগ করেছেন? মুখ সামলে কথা বলুন। ও আমার বিবাহিতা স্ত্রী। আর কি আপনি ভোগটোক শুরু করেছেন? কে বলছে এই লোক আদ্রিজা? তুমি আমার কথা শোনো প্লিজ। আমার যখন স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছিল তখন আমি ওনাদের বাসায় ছিলাম। আর যা হবার তখনই হয়, বিয়ে বাচ্চা এসব। বিশ্বাস করো, আমার এসবের কিছুই মনে নেই। বাহ, এত কিছু হয়ে গেছে তাহলে? তুমি আমাকে ভুল বুঝো না ইহান, আমি ওকে না, আমি তোমাকেই ভালোবাসি। তাহলে এই মুহূর্তে তুমি এই বাচ্চা নষ্ট করবে? চলো আমার সাথে। তারপর ওকে ডিভোর্স দিয়ে আমরা দুজন বিয়ে করে নেব। এক মিনিট, এক মিনিট। অপরিচিতা, কে এই ছেলে? ও ইহান, আমার ভালোবাসা। আমি ওকে ভালোবাসি। ও, কিন্তু তুমি যে আমার স্ত্রী, আমিও তো তোমাকে ভালোবাসি। কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি না, আর কোনোদিন বাসবও না বলে মনে হয় না। তাহলে তুমি কি চাও? কি আর চাইবে? আমাকে চাই। আর তাই আপনি ওকে ভালোই ভালোই তালাক দিয়ে দিবেন। নইলে জোর করে বিয়ে এবং সংসার করার অপরাধে আমি আপনাকে পুলিশে দেব। সব বুঝলাম। অপরিচিতা যদি চায় আপনার সাথে জীবন কাটাতে, তবে আমি তাই করব, কারণ আমি ওকে ভালোবাসি। আর আমার কাছে ওর সুখে থাকাটাই মেইন। তাহলে আর কি, চলো আদ্রিজা, আমরা এক্ষুনি হসপিটালে গিয়ে কাজ সেরে আসি। আমার কথা এখনও শেষ হয়নি। কি কথা? আমি ওকে ওর সুখের জন্য ছাড়তে পারি, তবে আমার সন্তান ছাড়তে পারবো না। মানে? মানে হচ্ছে ও আমাকে ছেড়ে আপনাকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করবে। কিন্তু আমি কি করব? আমার তো একটা বেঁচে থাকার অবলম্বন লাগবে, কারণ আমি তো আর বিয়ে করব না। তাই আমি আমার সন্তানটাকে নিয়েই আমার জীবন কাটিয়ে দেব। তাই আমি আমার সন্তানটাকেই চাই। ওকে, আমি দিয়ে দিলেই আমি অপরিচিতাকে ছেড়ে দেব। যদি অপরিচিতা চাই, আর যদি আমার সন্তানের কিছু হয়, তাহলে আমি না অপরিচিতাকে ছাড়ব, আর না আপনাকে। আপনি যা বলছেন ভেবে বলছেন তো? এটা কিভাবে সম্ভব? আমি জানি না আপনারা কি করবেন, কিন্তু আমি আমার বাচ্চা চাই। ইহান অনেকটা রাগ দেখিয়ে সেখান থেকে চলে গেল। পারে তো আমার গায়ে হাত তুলে। রিনান আমার চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ভেতরে চলে যায়। আমি পড়ে যাই বাসের হলে। কি করব মাথা কাজ করছে না। একদিকে ইহান, অন্যদিকে রিনান, আর আমার পেটে অবুঝ এক প্রাণ। ওর তো কোনো দোষ করেনি, তাহলে আমি কেন ওকে শাস্তি দেব? কিন্তু আমি কেউ রিনানকে ভালোবাসি না, আমি ইহানকে ভালোবাসি। আর ইহান আমাকে এই বাচ্চাসহ অ্যাকসেপ্ট করবে না। ওদিকে রিনান ও বাচ্চাকে চায়। উফ, কিছুই ভাবতে পারছি না আমি। কি করব আমি এখন? রাতে খাওয়া দাওয়া সেরে রিনান আমার রুমে শুতে আসে। আপনি আপনি এখানে কেন? যান, বেরিয়ে যান। এক্ষুনি বেরিয়ে যাবেন। সাহস কত বড়, আমার রুমে শুতে এসেছে। আম্মুই তো আমাকে বললেন তোমার রুমে শুতে। তাছাড়া আমরা তো স্বামী স্ত্রী, সমস্যা কি? চুপ, একদম চুপ। আমি আপনাকে স্বামী হিসেবে মানি না। কতবার বলবো? তাহলে আমি এখন কি করব? গিয়ে আপনার আম্মুর সাথে শোন। কি যে বলো না, আমি এখন বড় হয়েছি না,
এখন কি আর আম্মুর সাথে শোয়া যায় বউ ছেড়ে? হোয়াট? আম্মু দেখেন অপরিচিত আমাকে রুম থেকে বের করে দিচ্ছে। আমি লাফ দিয়ে গিয়ে খপ করে রিনানের মুখ চেপে ধরলাম। ফাজিল ছেড়ে এত জোরে চিল্লায়, মানুষ শুনলে কি বলবে? রিনান চুপ করে আমার কথা শুনছে। একবার আমার ঠোঁটের দিকে তাকায়, একবার আমার চোখের দিকে তাকায়। উফ, কি যে জ্বালায় পড়লাম আমি। কালই একটা ডিসিশন নিতে হবে আমার। আচ্ছা, আজকের মতো চুপচাপ সোফায় শুয়ে পড়ুন, কোনো সাউন্ড যেন না শুনি, আর ভুলেও আমার কাছে আসার চেষ্টা করবেন না, নইলে কি তার টের পাবেন। কি করবে? জড়িয়ে ধরবে? উফ! রিনানকে আমি ধাক্কা দিয়ে সোফায় ফেলে দিলাম। এখানেই থাকুন। আর আমি একটা ছুরি নিয়ে আমার খাটে শুয়ে পড়লাম। ছুরিটা বালিশের নিচে রাখলাম যাতে ও না দেখে। চোখ বন্ধ করে শুয়ে আছি প্রায় 1 ঘন্টা, কিছুতেই ঘুম আসছে না। হঠাৎ অনুভব করি রিনান ধীরগতিতে আমার কাছে আসছে, আর আমিও ধীরে ধীরে আমার এক হাত বালিশের কাছে নিলাম। কিন্তু রিনান এসে আমাকে অবাক করে দিয়ে ওর বাম হাতটা আমার কপালে রাখলো, আর ডান হাতটা রাখলো আমার পেটের ওপর। যেই না আমি কিছু বলতে যাব, আর তখনই, মা ঘুমিয়ে গেছে না? আমার বাবুটা একা জেগে আছে বুঝি? এই তো বাবা এসে গেছি, আর একা একা বোর হতে হবে না। রিনান একা একা কথা বলছে, তাই আমি আর চোখ খুলিনি, কিছু বলিও নি, চোখ বন্ধ করে আছি। তুমি যখন পৃথিবীতে আসবে, আমি আর তুমি দুজন মিলে আম্মুকে শাস্তি দেব কেমন? পচামা, কীভাবে আমার বাবুটাকে জাগিয়ে রেখে একা একা ঘুমাচ্ছে। কিন্তু তোর মা যদি আমাদের দুজনকে ছেড়ে চলে যায়, তখন কি হবে আমাদের? তোর মা কি সত্যি আমাদের ছেড়ে চলে যাবে রে? কি বলছিস, যাবে না? তাই যেন হয় রে। আমি যে তোর মাকে খুব ভালোবাসি, ওকে ছাড়া থাকবো কী করে? ওই তো ভালোবাসা কি আমাকে তা শিখিয়েছে। জানিস না, তোর মা আমাকে ভুলে গেছে। কতই না ভালোবেসেছিল আমাকে একদিন, আর আজ কিভাবে ভুলে গেছে আমায়। তুই কিন্তু তোর বাবাকে কোনোদিন ভুলে যাস না। তুই যে আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। আমরা বাপ্পুত বা বাব্বিটি সারা জীবন দুজন দুজনকে আঁকড়ে ধরে রাখবো কেমন? আচ্ছা তুই ঘুমা এবার। তোর মা আবার জেগে গেলে আমাকে ভুল বুঝবে। আমি তাহলে এখন যাই। কথাগুলো রিনান আমার পেটে হাত রেখে ওর বাচ্চার সাথে বলছিল, যে এই বাচ্চাটা এখনও আমার গর্ভে। তারপর আমার মাথায় কিছুক্ষণ হাত বুলিয়ে কপালের অনেকটা কাছে এসেও ঠোঁটটা সরিয়ে নিল। না না, এখন যে আমি তোমায় চাইলেও ছুটতে পারি না, সেই অধিকার তো তুমি আমার কাছ থেকে কেড়ে নিয়েছো। ওর এক ফোঁটা চোখের পানি আমার ওপর পড়ল, আরও চলে গেল। সকাল হয়ে গেছে, কিছুই ভালো লাগছে না আজ। সকালটা কেমন যেন বিষণ্ণ লাগছে। ঘুম ভালো হয়েছে? আপনার কি তাতে? আমার ঘুম ভালো হোক বা না হোক, না কিছু না। তাহলে সরি। রিনান চলে গেল। আম্মু, খাবারগুলো আমি নিয়ে যাই। এ কি বাবা, তুমি উঠে গেছো? হ্যাঁ। কখন এখানে এসেছো? কেন? যাও যাও, ডাইনিং রুমে গিয়ে বসো, আমি এক্ষুনি খাবার নিয়ে আসি। না আম্মু, আপনি দিন, আমি নিয়ে যাই। তুমি নিবে? আমার মা রান্না করতো, আমি তো মাঝে মাঝে তাকে হেল্প করতাম। আপনিও তো আমার মায়ের মতো, আপনাকে হেল্প করলে সমস্যা কী? মায়ের মতো না বাবা, আমি আদ্রিজার মায়ের সাথে সাথে তোমারও মা। রিনান খাবারগুলো টেবিলে এনে সাজাচ্ছে, আর আমি দেখে অবাক হচ্ছি। নাস্তা করতে বসেছি আর আম্মুর ফোন বাজছে। আম্মু উঠতে যাবে, আর রিনানি উঠে গিয়ে ফোনটা নিয়ে এসে আম্মুর হাতে দিল। আম্মু আব্বুর সাথে কথা বলছে। কথা বলেই কিছুক্ষণ পর আম্মু ফোনটা রিনানের হাতে দিল। আমি তো অবাক। আম্মু, আমি রাতে তোর আব্বুকে সব বুঝিয়ে বলে দিয়েছি। আম্মুর কথা শুনে আরেকবার অবাক হলাম। রিনান ফোনটা হাতে নিয়ে আব্বুকে সালাম দিল। আব্বু হাসি মুখে রিনানের সাথে কথা বলছে। এ কি, কারো কোনো সমস্যা নেই রিনানের? সবাই রিনানকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে। আব্বু বললেন, আমি 1 সপ্তাহের মধ্যে দেশে আসি, এসে আবার তোমাদের বিয়ে দেব। তুমি কোনো চিন্তা করো না। রিনান আমার দিকে চেয়ে আছে। বাহ, আমার বিয়ে দিবে, অথচ আমাকেই জিজ্ঞেস করছে না। রিনান ফোনটা আমার দিকে বাড়িয়ে দিল। বাবা আমার সাথে কথা বলতে চেয়েছে। হ্যালো আব্বু। মা, তুই কোনো চিন্তা করিস না, আমি এসেই তোদের আবার বিয়ে দেব। সব দিক আমি ম্যানেজ করে নেব, চিন্তা করবি না একদম। কিন্তু বাবা রিনান আসলে খুব ভালো ছেলে।
নয়তো এভাবে কি তোকে খুঁজতে আসতো, তোর দায়িত্ব নিতে চাইতো? যেখানে তুই ওকে চিনিস না, জানিস না বলে তাড়াতে চাইছিস, সেখানে ও শুধুমাত্র তোকে ভালোবাসে বলে আর ওর সন্তানকে আপন করে নিবে বলে অসহায়ের মতো পড়ে আছে। অন্য কেউ হলে তো তোকে ত্যাগও করতে পারত, অথচ ও নিজেই সব স্বীকার করে তোকে আপন করে নিতে যাচ্ছে। এ যুগে এমন ছেলে হয় না রে মা। আচ্ছা খেয়ে নে তোরা, আমি রাখছি। ভালো থাকিস। তুমিও ভালো থেকো। আমি আর আব্বুকে কিছু বলতে পারলাম না। নাস্তা করে নিলাম সবাই। আম্মু, আজ যদি আমি আর আপনি মিলে রান্না করি তাহলে কেমন হয়? তুমি রান্না পারো বাবা? হ্যাঁ আম্মু, অনেক রান্না পারি আমি। মাঝে মাঝে বাসায় রান্নাও করি মায়ের জন্য, মাকে রান্না করে খাওয়াই। আচ্ছা বাবা, আমরা দুজনে আজ রান্না করব। আম্মু আর রিনান কিছুক্ষণ পর রান্নাঘরে চলে গেল। দুজন রান্নাবান্নার কাজে লেগে গেছে। দুজনের কত মিল, কত হাসাহাসি। ইস, আমি দূর থেকে শুধু এসব দেখছি। হঠাৎ ইহানের কল। আমি কেন যেন ইহানের ফোনটা কেটে দিলাম। ইহান কিছুক্ষণ পর রেগেমেগে আমাদের বাসায় চলে আসে। আমি গেট খুলে দিতেই ইহান আমার গলা চেপে ধরে। আমার ফোন কেন কাটলি তুই? খুব সাহস হয়ে গেছে না? ইহান ছাড়ো আমায়, আমি ব্যথা পাচ্ছি। ইহান আমাকে ছাড়ে না। হঠাৎ রিনান এসে ইহানকে টেনে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তোর এত বড় সাহস, তুই আমাকে ধাক্কা দিলি? ইহান রিনানের কলার টেনে ধরে আর একটা সজোরে থাপ্পড় দেয় রিনানকে। রিনান হাত তুলতে গিয়েও আমার দিকে তাকিয়ে হাতটা নামিয়ে ফেলে, কারণ ইহান আমার ভালোবাসা বলে। এদিকে ইহান কলার ধরে রিনানকে ঝাঁকাতে থাকে আর অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে আর বলতে থাকে, এখন আমি ওকে তোর সামনে দিয়ে হসপিটালে নিয়ে যাব আর তোর বাচ্চাটাকে মেরে ফেলবো, আর তুই আমার কিচ্ছুটি করতে পারবি না। আমার আর সহ্য হচ্ছিল না। আমি এবার ইহানকে টেনে নিয়ে ওর গালে একটা কষে চর বসিয়ে দিই। এত বড় সাহস তোর, তুই আমার স্বামীকে মারিস, তাও আবার আমার সামনে? কি স্বামী? হ্যাঁ স্বামী। আর তুই কিভাবে ভাবলি তোর মতো এক অসভ্যর জন্য আমি আমার সন্তানকে হত্যা করব? আমি আমার আর রিনানের সন্তানকে জন্ম দেব, পৃথিবীর আলো দেখাবো, বুঝলি? আর আজকের পর আমি যেন তোর ছায়াও না দেখি। কিন্তু আদ্রিজা, প্লিজ আমাকে ক্ষমা করবেন। আপনি আমার থেকেও অনেক ভালো মেয়ে ডিজার্ভ করেন। সো আউট। আদ্রিজা, ভুল করছো তুমি। না, ভুল আমি এতদিন করেছি, আজ নয়। প্লিজ গো 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 গো। আমি ফ্লোরে বসে পড়লাম। ইহান চলে গেল। রিনানও ফ্লোরে বসে আমাকে জড়িয়ে ধরে আমার কপালে চুমু খেল। আমি ওর বুকে মুখ গুজে কাঁদতে লাগলাম। সরি রিনান, সরি সরি সরি। ইটস ওকে পাগলি, ইটস ওকে। আম্মু দেখি দূর থেকে চোখের পানি মুছছে। আব্বু এসে গেছেন কয়েকদিন হয়। আজ আমাদের দ্বিতীয় বিয়ে। পাত্রপাত্রী কিন্তু একই আছে। আশেপাশের লোকজনকে নিমন্ত্রণ করা হয়েছে। রিনানের আত্মীয় স্বজন মাও এসেছেন। সবাই আমাকে পেয়ে খুশি। এদিকে আমার আম্মু আব্বু আত্মীয়রা সবাই খুশি। কিন্তু আমার যে রিনানের আত্মীয় স্বজনদের কাউকেই মনে নেই, এমনকি মাকেও না। তাতে কি, আমি না হয় আবারও সবাইকে আপন করে নেব, সবাইকে নতুন করে আবার ভালোবাসবো, যেভাবে রিনানকে আপন করে নিয়েছি। আদ্রিজা থেকে রিনানের অপরিচিতা হয়েছি। হ্যালো বন্ধুরা, শুধু কি গল্প পড়লেই হবে? দোয়া করতে হবে না? সবাই কিন্তু দোয়া করবেন আমাদের জন্য। আর হ্যাঁ, গল্পটি কেমন হয়েছে জানিয়েন কিন্তু। সমাপ্ত।